মোনা উচ্ছ্বাসিত হয়ে হাতে তালি দিয়ে বলল, ওয়াও, আমি চিনি। আল্লাহ, আমার কি খুশি লাগছে। কি নাম? বিখ্যাত আধুনিক জমিদার ইমরান শরীফ খান। দুয়াধর হালকা করা বদনের চোয়ালদায় ঝুলে গেল মিনহাজ কন্যার। মোনার মনে হলো পুরো গল্পটাই একটা ঢপ ছিল। বুড়িগঙ্গা থেকে জমিদার, জমিদার থেকে কলকাতা, এরপর ঢাকা, এরপর ব্যবসা, এখন বলে আধুনিক জমিদার। মোনার থুতনি ঠেলে মুখ বন্ধ করে নমনীয় মেয়েলি অধরে আপন অধর আলতো ছুঁয়ে ইমরান বলল, গল্পটা সুন্দর না বসুনা? মুখ ঠোঁট কুচকে মোনা বলল, এভাবে বানোয়াট কাহিনী বললেন আমাকে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। ইমরান হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে মোনা হতবিহবল হয়ে তাকিয়ে থাকলো ইমরানের দিকে। হাসি নিয়ন্ত্রণ করে ইমরান বলল, বিশ্বাস করো, শুধু বুড়িগঙ্গার ওপারে গ্রাম ছিল ওটা বানোয়ার, কিন্তু সত্যি হলো শহীদুল কবির খান আমার পরদাদা, শফিক কবির খান আমার দাদা, এবং তার জ্যেষ্ঠ পুত্র শাহাদাত শরীফ খান আমার বাবা, আর আমি ইমরান শরীফ খান। মজার ব্যাপার হচ্ছে, আপা সেদিন ওই আনারকলি ফুপুর কথা বলছিলেন, মনে আছে? বংশের সেরা সুন্দরী, কিন্তু ফুপুর বিয়ে হয়নি কখনো। হ্যাঁ, সে আনারকলি ফুপু হলে বড় দাদা, মানে শফিক কবির খানের অন্য পক্ষের ভাই সানোয়ার কবির খানের কন্যা। শুনেছি বড় দাদির কৃতকর্মের ফলেই ফুপু ভোগ করছেন। একসময় সব সম্পর্কই ঠিক হয়েছিল, ততদিনে তো সবাই পরবারে পাড়ি দিয়েছেন। তার মানে আপনি সত্যিই জামিনদার ছিলেন? বলতে পারো, কিন্তু আমি নিজের কষ্টের টাকায় জমিদার। আমার বাবা পর্যন্ত বেশিরভাগই তাদের বংশীয় সম্পদ ছিল, আমি কারো টাকাই হইনি। মোনা ভাবনায় হারালো। উপন্যাসের মতো মোনাও জমিদারের বউ হয়ে গেল। ব্যাপারটা বেশ বিস্ময়কর। অকস্মাৎ নদীর ঢেউ বড় হলো, বাতাসের তীব্রতা বেড়ে গেল, বৃষ্টি শুরু হলো। ইমরান তাড়া দিল কেবিনে প্রবেশের জন্য। কেবিনে ঢুকেই দুইজন চমকালো, কেবিনও সাজানো ফুলে। মোনা না পেরে হেসে দিল। ইমরান চুপচাপ বসে পরপর দুপাশে মাথা নেড়ে ঠোঁট চেপে হেসে বলে, আজ পুরো জগৎ চাচ্ছে ইমরানের ঘরে পূর্ণিমা আসুক। কি একটা অবস্থা, যেখানে যাই রুম সাজানো। না, এইভাবে কি আর অপেক্ষা করা যায়? মোনা ঘাবড়ে গিয়ে বলল, এখানে কি? আমরা কতক্ষণেই বা থাকবো এখানে? আমি এক কাপড়ে বেরিয়েছি ইমরান সাহেব। ইমরান মোনার হাত ধরে উঠিয়ে কেবিনের কাভার্ড খুলে কোমর জড়িয়ে ধরল। মোনার মেয়েলি কাঁধে থুতনি রেখে বলল, এটা আপনার স্বামীর ব্যক্তিগত কামরা, এখানে সব রকমের নিরাপত্তা আছে ইনশাল্লাহ। যেখানে আপনার স্বামীর অস্তিত্ব থাকবে, সেই সব জায়গা আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে নিজের ঘর হয়ে যাবে। দেখুন, প্রতিটি চেম্বারে আপনার জন্য শাড়ি, জামা ও বিভিন্ন রকম পোশাকে সজ্জিত। আপনাকে নিয়ে নদীতে একটা রাত কাটানোর ইচ্ছে আমার অনেক আগের। চমকে দেওয়ার পরিকল্পনা করেছিলাম, তাই কিছু পোশাক এনে রেখেছি, কিন্তু ভাবিনি আজ রাতেই সেই সুযোগ পেয়ে যাব। দুশ্চিন্তার কি আর কোনো কারণ আছে? মোনা আনত মাথা নেড়ে সম্মতি জানালো। ইমরান পাঁচকোলা করে তুলে নিল শিও নারীকে। বিছানায় বসিয়ে নিজে মেঝেতে বসে পড়ল। মোনার পা হাঁটুতে নিতেই পা সরিয়ে নিতে চাইল মোনা। সরাবে না? পকেট থেকে একটি সোনার পায়েল বের করে রমণীর পায়ে পরিয়ে দিল। মোনা পায়েলের দিকে তাকিয়ে বলল, আর একটা গিফট। যতবার ইমরান মোনালিসাকে নিজের করে গ্রহণ করবে, ততবার মোনালিসা সম্মানিত হবে। মোনা চেয়ে আছে স্বামীর দিকে। হঠাৎ উদ্ভট এক প্রশ্ন মাথায় এলো, করে ফেলল। এভাবে কি কাকনকেও ভালোবেসেছিলেন? আচমকা এমন প্রশ্নে মোনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। ইমরানের চোখ দেখে মোনার মনে হলো রেগে গিয়ে ধমকাবে, তবে তা না করে নির্লিপ্ত উত্তর ইমরানের। সেই সুযোগ কাকন দেয়নি আমাকে। সত্যি বলতে, প্রেম যখন করেছিলাম ওকে, সব এক্সপেন্সিভ শপিং করে দিতাম। টাকা টুকটাক থাকতো পকেটে তখন, বাবার টাকা, পকেট গরম। ওর পছন্দ অন্যরকম, যা আমার পছন্দ হতো না, তাই নিজ থেকে পছন্দ করে ওকে কিছু কিনে দেওয়া হয়নি। দিলে ওর পছন্দ হতো না। বিয়ের পর তো আমার অভাবের সংসার ওর ভালো লাগেনি। আর রইল ভালোবাসার প্রশ্ন, ও আমার ভালোবাসার 100 ভাগের 10 ভাগও পায়নি। তবে যতটুকু পেয়েছে তার শক্তি কতটা জানি না। তা পাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছিল পুনরায়। তার চাক্ষুষ সাক্ষী তো স্বয়ং মোনালিসা, তাই নয় কি? সেটা ওর দুর্ভাগ্য বলা যায়। আর আমি? ইমরান শব্দ করে হেসে উঠল। ঈশান এসেছিল দুর্ঘটনাবশত, আর ঐশান আসবে তোমার আমার সম্মতিতে। এছাড়া ইমরান নিজের সবকিছু উচার করে দিতে পারে এই রমণীর জন্য। তবে বুঝে নাও কতটা ভালোবাসি। মনে চমকে প্রশ্ন করল, ওশান কে? আমার জুনিয়র মোনালিসা। মোনা লজ্জা পেয়ে বলল, নাম কখন ঠিক করলেন? তোমার আমার বিয়ের দিন রাতে। আল্লাহ আল্লাহ, আপনি এত দূর ভাবলেন। যদি জুনিয়র ইমরান আসে? আসলে আসবে, আবার চেষ্টা চলবে। আমার ঐশান চাই, ছোট্ট মিষ্টি পাখির ছানা, উড়ে উড়ে বেড়াবে, খিচির মিচির করবে, আর কি লাগে জীবনে?
হাতে গোলাপের পাপড়ি নিয়ে মোনা দেখছে, নাকে গন্ধ শুকে বলল, একদম সতেজ। তোমার মতো। আপনি খুব ভালো ফ্লার্ট করেন। আমি জানি, আমি কিন্তু মারাত্মক অসভ্য মোনালিসা। দেখে তো মনে হয় না। ইমরান মোনার মুখের কাছাকাছি এসে ধীর গলায় বলল, তুমি জানো না কতটা। ওপর নিচ মাথা ঝাঁকায় ইমরান পত্নী। ইমরান পরনের পাঞ্জাবি খুলতে খুলতে বলে, মোনালিসা গরম লাগছে না? মোনা ফিক করে হেসে দিল, মুখে হাত দিয়ে শর্ট টেনে বলল, অনেক, কিন্তু বাইরে ঝুপঝাপ বৃষ্টি। তাতে কি, কেবিনে তো উত্তপ্ত হাওয়া। মোনা জানে মানুষটার প্রেম নিবেদনের ভাষা। রমণীর মেহেদি রাঙানো দুহাত নিজের মুষ্টিতে নিল, আদর ছোঁয়ালো দুহাতে। আবেশে চোখ বুঝল মোনা। ইমরানের ঠোঁট ছোঁয়ালো মোনার সুন্দর আঁখিতে। মাথায় থাকা আধা ঘোমটা খুলে দিল, খোপার কাটায় টান দিল, ঘাড় বেয়ে নেমে এলো কেশরাশি। রাধাচূড়াগুলো চুল থেকে খুলে নিল, নাক গুজল চুলে, চোখ বুঝে আওড়ালো নির্মলন্দুগুণের বিখ্যাত কবিতা, শুধু একবার তোমাকে ছোঁবো, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোঁবো, তারপর হব ইতিহাস। অসংখ্য আদরে উষ্ণ পরশে সিক্ত মোনার গলা, ঘাড় মোনার ক্ষত শুকনো বুক পেট, নমনীয় অধরাজ অধরাবৃত প্রিয় পুরুষের স্পর্শ, ভালোবাসায় সিক্ত কায়া। এই স্পর্শ অপরিচিত নয়, তবুও ভালোবাসার পুরুষের প্রতিটি স্পর্শ প্রতিবার নব্য অনুভূতি জাগায়। স্থির ইমরানের অস্থিরতায় মোনা মিটমিট হাসছে। ইমরানের সব রূপে মোনা প্রেমে পড়ে যায়। কাতানের আঁচল সরিয়ে ইমরান বলে উঠল, ঠিক বলেছ, শাড়িটা বদলানো উচিত ছিল। এত ভারী কেন এই শাড়ি? প্রচন্ড বিরক্ত করছে। মোনা হাসছে অধৈর্য পুরুষের কথা শুনে। পুরুষালী গলা জড়িয়ে ধরে মোনা বলল, ভালোবাসি ইমরান সাহেব। মোনার অধরে আলতো অধর ছুঁয়ে ইমরান হেসে উত্তর দেয়, মোনালিসার অতৃপ্ত হৃদয় পরিতৃপ্তি পাওয়া অবধি ভালোবেসে যেতে চাই। ইমরানের সবটুকু সত্তা দিয়ে ভালোবাসি বৌসোনা। মোনালিসা চোখের পলক ঝাপটে খিলখিল করে হাসছে। দুহাত বাড়িয়ে দিল সামনে। ইমরান ওষ্ঠ ছোঁয়ায়। প্রিয় পুরুষের খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখটা কাছে টেনে সাহস করে খসখসে ঠোঁটে এই প্রথম নিচ থেকে অধর ছোঁয়ায়। ইমরান হেসে বলে, বাহ, এত সাহস! ইমরানের যোগ্য রমণী। ইমরান মোনাকে বিরক্ত করতে নিজের গাল লাগালো নরম মেয়েলি গালে। গতবার মোনা রাগ করে বলেছিল, আপনার খোঁচা দাড়িতে আমি ব্যথা পাই। আজ মোনা হেসে বলল, আজ আমি বিরক্ত হব না ইমরান সাহেব। ইমরানের বুকে নাক ডুবিয়ে বলল, ইটস হিলিং মাই মাইন্ড ইমরান সাহেব। ভালোবাসার কমতি ছিল না এই রজনীতে। দুজনই আজ নিজেদের সবটুকু উজাড় করেছে। মনের আলাপন হয়েছে, রাখেনি কোনো গোপনীয়তা। ভালোবাসা গভীর হলো, আকাশে বজ্রপাত বৃদ্ধি পেল। আজ প্রকৃতি যেন আনন্দে মেতে উঠেছে। ইমরান মোনা দম্পতির ভালোবাসা উদযাপনের খুশিতে। বৃষ্টির বেগ বেড়েছে, লঞ্চ দুলছে। এলোমেলো শাড়িতে মোনা উঠে অনুরোধ গলায় ইমরানকে বারান্দায় যাওয়ার কথা জানায়। দরজা খুলে লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে দুজন দেখতে পেল নদীর আন্দোলিত রূপ। মোনার দৃষ্টি ঢেউয়ে। ইমরানের এক হাত মোনার উন্মুক্ত কোমরে, অন্য হাত বারান্দার রেলিংয়ে। মোনার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি দেখো? আমার 23 বছরের জীবন। বুঝিনি। একদিন রিসর্টের সুইমিং পুলের পানিকে জীবনের সাথে তুলনা করেছিলাম। তখন আপনি ছিলেন না কাছে, আজ আপনি আছেন পাশে। আর আমার জীবনটা নদীর মতো আনন্দের জোয়ারে ফুলে ফেপে উঠেছে ইমরান সাহেব। ধন্যবাদ সবকিছুর জন্য, আমাকে সহ্য করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। শক্ত করে ছোট্ট প্রেয়সীকে বুকে আগলে নিয়ে ইমরান আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কৃতজ্ঞ মহান রবের নিকট মোনালিসা, তোমাকে দিয়ে আমার না পাওয়া সমস্ত সুখের প্রাপ্তি ঘটিয়েছেন। সকালে নাস্তা সেরে দুজনে বেরিয়ে পড়বে। লঞ্চে নাস্তার মোটামুটি ভালো আয়োজন করেছে সজীব। গোলাপি আনারকলিতে মোনাকে সদ্য ফোটা পদ্ম মনে হচ্ছে। ইমরানের ফোনে ক্রমাগত ফোন ঢুকছে। বাসা থেকে অস্থির হয়ে গিয়েছে। ঈশান ফোন দিচ্ছে। মোনা কিছুতেই ইমরানকে ফোন রিসিভ করতে দিচ্ছে না। এখান থেকে বের হয়ে ফোন ধরতে অনুরোধ করেছে, নতুবা একগাল মিথ্যা বলবে। ব্যাপারটা লজ্জার। লঞ্চ পুরো এক রাতের রোমাঞ্চকর যাত্রা শেষ করে ভিড়ল ঘাটে।
নাস্তা শেষে পাটাতন বেয়ে টার্মিনাল ছেড়ে গাড়ির কাছে চলে এলো ইমরান, মোনা, যুগল। সজীবের সাথে টুকটাক আলোচনা করে ইমরান গাড়িতে ওঠার আগে উষ্টা খেলো পাথরের সাথে। গাড়ির ডোর ধরে দাঁড়িয়ে পড়ল। বাকিরা ছুটে আসতে হাত দিয়ে থামিয়ে বলল, আমি ঠিক আছি। মোনা ধরে প্রশ্ন করলেন, ইটের টুকরোটা বেশ বড় ছিল, ব্যথা পেয়েছেন? না না, ঠিক আছে, গাড়িতে বসো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি সদরঘাট চালল। আশপাশে তীক্ষ্ণ নজর রাখলেও কিছু একটা মনের মাঝে খচখচ করছে। আজ সকালে অনাকাঙ্ক্ষিত মেল পেল। বেস্ট অফ লাক মিস্টার খান। সেই থেকে মনের মাঝে সন্দেহ কাজ করছে, কিছুটা উচাটন, চিন্তা পীড়িত মন। অনেক সময় মস্তিষ্ক ভুল সিগন্যালও দেয়। ঝামেলা হওয়ার সম্ভাবনা আপাতত কম। জগনের ব্যবস্থা সজীব করে ফেলেছে। মোনার মন বাইরে, জানালার ওপাশে শহুরে জীবনের রোজকার রুটিন, কষ্ট, দৈন্যতা সবটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণে নিজেকে ব্যস্ত রাখছে। কত জীবন, কত নিয়ম, রং বেরঙের জীবনের কত গাথা রচিত হয় এই শহরে, পিচঢালা রাস্তার মাঝে। কত সুখ দুঃখের সাক্ষী এই নগরী। পুনরায় কল ঢুকলো ইমরানের ফোনে। মোনার দিকে তাকাতেই বুঝলো রিসিভ করুন। ইমরান ফোন রিসিভ করতেই শুনতে পেল ছেলের উদ্বিগ্ন কণ্ঠ। পাপা, আসসালামু আলাইকুম। কোথায় তোমরা? কখন থেকে ফোন দিচ্ছে? ওয়ালাইকুম আসসালাম চ্যাম্প। এই তো বাবা, গাড়িতে আসি আমরা। তুমি নাস্তা করেছো? না তো, সবাই বসে আছেন। 9:30 বাজে। নানা ভাই চলে যাবে, তোমাদের জন্য অপেক্ষা করছেন। নাস্তা করে নাও, তোমার নানা ভাইকে একটু দাও তো। ঈশান মিনহাজের হাতে ফোন দিল। আসি আমরা, তুমি খেয়ে নাও। আমাদের আর 1 ঘন্টা লাগতে পারে। যেও না, বসো। মোনা আছে না তোর সাথে? হ্যাঁ আছে, কথা বলবে? মোনা ফোন নিয়ে বলল, বাবা থাকো, আমরা আসছি। ঠিক আছে, আসো, সাবধানে। তুমি কিন্তু ঔষধ খেয়ে নাও, এরপর প্রতিদিন আমি যত্ন নিব। আচ্ছা মা, আসো। ফোন গাড়ির সামনের চেম্বারে রেখে বলল, কি একটা অবস্থা করলাম, সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। তুমি বাসায় গিয়ে প্রথম লজ্জা পাবে কেন জানো? মোনা হতচকিত হলো। লজ্জা? লজ্জা কেন? চোখের পলক ঝাপটে ইমরানের দিকে তাকিয়ে বলল, কেন কেন? কেউ না বললেও খালা বলতে পারে। শাড়ি নেই, জামা কেন পরনে? মোনা নিজের দিকে তাকিয়ে পুনরায় মাথা তুলে ইমরানের দিকে তাকালো। এই প্রশ্ন যদি সবার সামনে করে, মান সম্মান বলে কিছু কি থাকবে? এমন একটা অসম্মানজনক ব্যাপার। ইমরান হেসে বলল, তোমার এই স্বভাবটাই আমার অপছন্দের। এসব ছোটখাটো ব্যাপার ট্যাকেল দিতে পারবে না তুমি? এর চেয়ে পাহাড় সমস্যার সমাধান চুটকিতে করে ফেলো। রিমির চুল টেনে দিচ্ছ, অনন্যাদের কথায় হারিয়ে দিচ্ছ। এখন এই সামান্য ব্যাপার নিয়ে দুশ্চিন্তার সমুদ্রে ডুব দেওয়ার মতো তো কিছু দেখছি না আমি। এই প্রশ্ন আপনাকে করলে কি করবেন? বলবো, একটু কাজে লঞ্চে থাকতে হয়েছিল, বৃষ্টি ছিল, ভিজে গিয়েছি, তাই পোশাক পরিবর্তন করতে হয়েছে। দ্যাটস ইট। এত চিন্তার তো কিছু নেই। খুশিতে মোনার চোখ চকচক করে উঠল। ইস, কি সহজ সমাধান! আর এদিকে মোনা রাজ্যের চিন্তা করে বেড়াচ্ছে। গাড়ির চেম্বারে হাত দিয়ে সেখান থেকে একটা চকলেট বের করে মোনার হাতে ধরিয়ে দিল ইমরান। মোনা চমকে উঠে বলল, এটা এখানে ছিল, রাতে দেননি কেন? মাথা খারাপ নাকি আমার? রাতে এমনিতে নিজের মাঝে ছিলাম না। এই জিনিস দিলে তো আজকে বাসায় ফেরা লাগতো না। তুমি কি আমাকে এত সুবিধার পুরুষ ভেবে নিয়েছো? আমি জানি না আমি কি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি আমার শখের নারী। মোনা চকলেটের এক বাইট মুখে দিতে দিতে মুচকি মুচকি হাসছে। মানুষটা নিজের সম্পর্কে বলা এমন বেপরোয়া কথাগুলো ভীষণ উপভোগ করে মোনা। কেউ নিজেকে কি করে এভাবে উপস্থাপন করে? ইমরানের চোখ সামনের রাস্তায় স্থির, হাত স্টিয়ারিংয়ে, মাঝে মাঝে গিয়ারেও রাখছে। স্পিড এখন স্বাভাবিক। মোনার দিকে না তাকিয়ে বলল, কি এত মুগ্ধতা নিয়ে দেখছো আমাকে? আমার হাতে চকলেট আর আপনার গায়ের রং একই, এখন ভাবছি। ইমরান কথা কেড়ে নিয়ে বলল, ভাবছো কোনটা আগে খাবে, তাই তো? মোনা লজ্জা পেয়ে জোর আওয়াজে বলল, ইমরান সাহেব, আপনি দিন দিন মারাত্মক অসভ্য হচ্ছেন। আমি এই কথা আমার ভাবনাতেও আনিনি। ভাবছিলাম দুইটাই এত আমার প্রিয় কেন। এর মাঝে ইমরান গলা ছেড়ে বলল, শিট। মোনা সামনে তাকিয়ে দেখে বিখ্যাত বিজয় সরণির জ্যাম। ইমরানের মুখের দিকে তাকিয়ে দেখল প্রচণ্ড বিরক্ত মুখভঙ্গি। এই জ্যাম কয়েক ঘন্টা বসিয়ে রাখবে তার ইয়াত্তা নেই। পাক্কা 1 ঘন্টা পর ছেড়েছে। মোনা ঘুমিয়ে পড়েছিল জ্যামের মাঝেই। উঠে বলল, পানি আছে।
ইমরান চেক করে দেখলো পানি শেষ। একটু সামনে গিয়ে গাড়ি একপাশে রেখে বলল, তুমি বসো, আমি এক বোতল নিয়ে আসি। 1 লিটার? না, হাফ। দরজা খুলে বেরিয়ে গেল রাস্তার বিপরীত পাশে। মনের গাড়িতে বিরক্ত লাগাতে বাইরে এসে দাঁড়ালো। পানির বিল মিটিয়ে ইমরান রাস্তা পার হবে দেখতে পেল উল্টো দিকে ভুল সাইডে সাদা মাইক্রো ছুটছে তার গাড়ির দিকে। গাড়ির ডোর ওপেন। ওপার থেকে চেঁচিয়ে বলল, মোনালিসা সরো। ইমরানের ইঙ্গিত বুঝতে পেরে মোনা সরে যাবে এর আগেই একটা বাইক এসে মোনার সামনে দাঁড়িয়ে মোনাকে আটকে দিল। ইমরান ছুটে রাস্তা পার হবে, তখনই একটা সিএনজির সাথে খুব জোরে বাড়ি খেয়ে ছিটকে গেল কিছুটা। প্রতিটা ঘটনা তো দ্রুত ঘটে গেল যে আজ করার সময়টুকু পায়নি কেউ। ততক্ষণে মাইক্রো চলে গেল। ইমরান পড়ে গিয়েছিল। গা ঝাড়া দিয়ে উঠবে বুঝলো আগের অপারেশন করা পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। উঠে দাঁড়াতে পারছে না, পা চিনচিন করছে, প্যান্ট রক্তে রঞ্জিত। আশেপাশের মানুষ এসে ধরে উঠালো। দূর থেকে দেখতে পেল মোনার সামনে একটা বাইক দাঁড়িয়ে আছে। কোনো রকম পা খুঁড়িয়ে লোকজনের সাহায্য নিয়ে সামনে আসতেই মোনা ঝাঁপিয়ে পড়ল বুকে। এক হাতে মোনাকে আগলে নিয়ে বাইকের দিকে তাকাতেই সে ছেলে হেলমেট খুলে বলল, স্যার আপনি ঠিক আছেন? সজীব তুমি? সকালে আমার কেমন যেন লাগছিল, তাই আপনার পেছনেই ছিলাম এতক্ষণ। এবারের কেসটা তো ভিন্ন। ইমরান মোনাকে আগলে ধরে দাঁড়িয়ে আছে, নিজের ব্যথা ভুলেই গিয়েছে। মোনার চোখ ইমরানের পায়ে পড়তেই দেখতে পেল অফসাদা প্যান্টটা হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি রক্তে লাল। চিৎকার দিয়ে উঠল, আমার পা! ইমরান সাহেব! সজীবও ভয় পেল। ইমরান আশ্বাস দিয়ে বলল, ও কিছু না, ঠিক হয়ে যাবে। তুমি ঠিক আছো, এই অনেক আমার জন্য। সজীব হাতের হেলমেটটা গাড়ির রুফে রেখে রাস্তায় বসে পড়ল। ইমরান বকা দিলেও শুনল না। রাস্তার লোকজন জোরাজুরি করছে কতটুকু কি হয়েছে আগে দেখতে। গাড়ির দরজা খুলে একপাশে বসলো। সজীব যত্ন করে জুতা খুলে প্যান্ট উঠাতেই দেখতে পেল পুরো পা কেটে ছিলে গিয়েছে, অনেক জায়গা থেতলে গিয়েছে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নামিয়ে চেপে ধরল। যতটুকু সম্ভব প্রাইমারি চিকিৎসা দিলেও স্টিচ লাগবে বোঝা যাচ্ছে। কোনো রকম গজ দিয়ে পেঁচিয়ে দিল। এর মাঝে আরও একজন ছেলে সজীবের ফোন পেয়ে চলে এসেছে। হাসপাতাল পর্যন্ত এলো। ইমরান নিস্তেজ হয়ে গিয়েছে। ইমরান এতটা শান্ত থাকে না। ব্যথা কি বেশি হচ্ছে? পায়ে প্রায় 8টা সেলাই লেগেছে। বাইরে দাঁড়িয়ে আছে নীরবে মেয়েটা, চোখের পানি ঝরছে অঝরে। সজীব বলে উঠল, ম্যাডাম দুশ্চিন্তা করবেন না, স্যার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। স্যার সবসময় বাম পায়ে আঘাত লাগা থেকে নিজেকে সরিয়ে রাখতো। আগেও অ্যাক্সিডেন্ট এই পায়ে। আমার ধারণা মতে ব্যথা বেশি পেয়েছে। মোনা কাঁদতে কাঁদতে বলছে, আমি একটু চিন্তাহীন থাকতে পারি না ভাইয়া। কখনো বাবা, কখনো উনি, কখনো বা আমি নিজে। এত বিপদ কেন? ওনার এই শান্ত রূপ আমার ভালো লাগছে না। কিছুক্ষণ আগেও মানুষটা সুস্থ ছিল, এখন বিছানায়। ম্যাডাম সব তো আল্লাহর ইচ্ছে। শুক্রিয়া এই ভেবে যে হারে লাগেনি, হতাশ হবেন না। মোনা দুচোখ মুছে আদেশের স্বরে বলল, আজকের ঘটনার পেছনে যে বা যারাই থাকুক, আমি এদের চাই। নিজ হাতে শাস্তি দিব। আমার সুখ কেড়ে নিতে এসেছিল, আমি ওদেরটা কেড়ে নিব। সজীব বিস্মিত হলো। এত দৃঢ় আদেশ তো স্যার দেয়। মনে মনে হাসছে আর ভাবছে, এই জন্যই স্যার এই নারীর কাছে নিজেকে সঁপেছে, কখনো কোমল তো কখনো দৃঢ়। সকাল সকাল নাস্তা নিয়ে হাজির সালমা এবং রিক্তা। সোনালি সকালে নাস্তার পসরা। যাদের উপলক্ষে নাস্তা না তারাই গায়েব। নয়ন তখন থেকে মজার কথা শুনিয়ে সবাইকে হাসাচ্ছে। মনসুর এক পর্যায়ে বলে উঠল, তোমার মতো লাগাম নাই ভাই, মানে যা তা। মোনা আমাদের মেয়ে, ইমরান ভাই আমাদের জামাই, একটু তো রয়েছে বলো। রিক্তা মনসুরকে সাপোর্ট করে বলল, আরও কিছু বলো তো বেশরমটাকে। ওর শব্দের অত্যাচারে ইমরান ভাই পালাই পালাই করে, মানুষটাকে নাজেহাল করে ছাড়ে। মিনহাজ হাসছে। পরিবারটা তার আজ ভরপুর লাগছে। অভাব শুধু মায়েশার। মনে মনে মহান রবকে ধন্যবাদ জানাচ্ছে। সেই সাথে মায়েশাকে ভেবে বলছে, মায়েশা তুমি থাকলে আমরা দুই বুড়ো বুড়িতে মিলে মেয়ের সুখের সংসার দেখতাম। দেখো চারিদিকে কত আনন্দ। নয়ন মনসুরকে ইঙ্গিত করে বলল,
সেই মুহূর্তে আইরিনের চিৎকার শোনা গেল। সকলে সেই দিকে নজর দিল। ঘড়িতে তখন প্রায় দুপুর 12টার কাঁটা পেরিয়েছে। ইমরান হুইল চেয়ারে, সজীব রবিন পাশে, মোনার হাতে ইমরানের যাবতীয় জিনিসপত্র সব। থমকে গেল সোনালি সকালের আনন্দের ঘণ্টা। আইরিন ভাইকে ধরে স্তব্ধ, ভাষা হারিয়ে ফেলেছে। সেলাইয়ের ব্যথা একটু করে ছাড়ছে। ইমরান নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বোনকে বলল, আবার এটা তেমন কিছুই না, কেঁদো না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। চিৎকার শুনে ঈশান ছুটে আসছে নিজের কামরা থেকে। মিনহাজের করুণ চোখ ইমরানের স্থির। ইমরান সেদিকে তাকাতেই বুঝতে পারল মানুষটা কথা বলছে না। হয়তো আশা করেনি এমন ইমরানকে। সজীবকে ইশারা দিতেই মিনহাজের কাছে হুইল চেয়ার নিয়ে এলো। মিনহাজের হাত ধরে আশ্বাস দিল, ঠিক আছে, দুশ্চিন্তা করো না, আমি হাঁটতে পারি। এরা জোর করে এই চেয়ারে বসিয়ে আমাকে অসুস্থ বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। মিনহাজ দম ফেলে বলল, উপরে খাবার পাঠালে মোনা খাইয়ে দিও। যা রেস্ট নে, সব আমরা পরে শুনবো। স্টিচ লেগেছে? মোনা মাথা নেড়ে বলে, 8টা। চারিদিকে অমুক ছায়া যেন গ্রাস করে নিচ্ছে সব। ইমরান সকলকে আশ্বাস দিয়ে বলল, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। অনেক কষ্টে রবিন এবং সজীব ধরে ওপরে ওঠালো। ঈশান বাবার সাথে লেপ্টে আছে। মনে একটু খাবার খাইয়ে দিতেই ইমরানের ঘুম পেল। ঘুমের ওষুধের প্রভাব। বাড়ির বাকিরা অপেক্ষা করছে পুরোপুরি ঘটনা শোনার জন্য। ইমরান ঘুমিয়ে যাওয়ার পর মোনা এবং সজীব দুজনে সব খুলে বলতে মিনহাজ এবং নয়নের কপালে চিন্তার ভাঁজ। মিনহাজ নয়নকে ইশারা দিতেই দুজন আড়াল হলো। ঈশান বেশিক্ষণ নিচে ছিল না আলোচনায়। বাবার কাছে এসে পাশে শুয়েছিল, বাবার কি লাগবে না লাগবে দেখার জন্য। এদিকে মোনা পোশাক ছেড়ে আইরিন ও বাড়ির অন্যদের সাথে কাজে হাত লাগিয়েছে। ইমরানের জন্য কিছু খাবার তৈরি করছে। আজ সবাই বিদায় নেবে, থাকবে শুধু খালা এবং ফুফু। আইরিন আর ইমরানের অনুরোধ ছিল এই বছর রোজা এবং ঈদ যেন ওনারা দুজন এখানেই পালন করেন। কোথায় গিয়েছিলে বাবা? মায়ের দিকে তাকিয়ে ইতস্তত বোধ করলো ঈশান। মাকে বাবার পাশে ঘুমে রেখে বের হয়েছিল, হয়তো উঠে গিয়েছে। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। বের হওয়ার সময় বলে যায়নি। মোনা হাতে নাস্তার ডিশ নিয়ে কামরায় যাচ্ছিল, তখনই দেখলো ছেলে বাইরে থেকে ঢুকছে। ভেবেছিল কামরায় আছে, কিন্তু বের হলো কখন? সচরাচর বের হলে তো বলে যায়। ঈশান মায়ের প্রশ্নের উত্তরে বলল, মা, এই তো আমার একটা বন্ধু এসেছিল, এই যে এই নোটটা দিতে, কোচিংয়ের, সেটা নিতে গিয়েছিলাম। কলেজ খুললেই তো ক্লাস শুরু, বন্ধের মাঝে একটু পড়ব। পাপার কি অবস্থা? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মা ছেলে কথা বলছে। ঈশান মায়ের পিছু নিল। মোনা আগে হাঁটছে। ঈশান ডান হাতটা নিজের বুকের ওপর রেখে বুঝলো হার্ট রেট ভালোই স্পিডে ওঠানামা করছে। আরেকটু হলেই ধরা খেত। খাতাটা হাতে নিয়ে বের হয়েছিল বলে বাহানাটা যথার্থ হলো। দুজন রুমে ঢুকেই দেখলো ইমরান বিছানা থেকে নামার চেষ্টা করছে। ঈশান ছুটে গিয়ে বাবাকে ধরল। পাপা, নামছো কেন? একটু ওয়াশরুমে যাওয়া দরকার বাবা। ঈশান বাবাকে ধরে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। মোনা খাবারের ডিশটা একপাশে রেখে অপলক চেয়ে আছে সেদিকে। বাবার জন্য দরজার বাইরে ছেলে অপেক্ষা করছে। ইমরান বের হতে ঈশান ধরে আবার নিয়ে আসলো। আজ মোনার মনে হলো সব কিছুর জন্য মোনা দায়ী। গাড়ি থেকে বের না হলেও তো পারত। মানুষটা কেমন নিস্তেজ হয়ে গিয়েছে, পায়ে কোনো রকম ভরটুকু দিতে পারছে না। ডাক্তার থাকতে বলেছে হাসপাতালে, সে তাতেও রাজি হয়নি। খাটে বসে ইমরান বলল, কাল থেকে রোজা। ঈশান, তোমার ডক্টর তৌহিদ আঙ্কেলকে ফোনটা ধরিয়ে দাও বাবাকে। মেডিসিনের রুটিনটা জেনে নিই, কখন কখন খেতে হবে। ঈশান মোনা দুইজনই সমস্যারে বলে উঠল, কি রোজা রাখবেন? ইমরান থতমত খেয়ে বলে, আস্তে, কি হলো তোমাদের মা ছেলের? রোজার দিন রোজা রাখবে না? মোনা চোখ বড় বড় করে বলল, কিভাবে রাখবেন? আপনার কতগুলো ঔষধ এই শরীরে। শোনো মোনালিসা, আমার জ্ঞানত বুদ্ধি হবার পর আমি কখনো রোজা না রেখে থাকিনি। পায়ে ব্যথা সেরে যাবে অমন কিছুই নয়। রোজা ছুটি গেলে আমি ফিরে পাবো না। পরে রাখার স্কোপ থাকে অনেক, কিন্তু আমাদের রাখা হয় কোথায়? আর এই মাসের মাহাত্ম থেকে আমি কিছুতেই নিজেকে বঞ্চিত করতে রাজি নই। এ নিয়ে আর কথা নয়। তোমরা খেয়েছো? মোনার কথা বাড়ায়নি, সম্মতিতে মাথা নাড়ল। সুপের বাটিটা ইমরানের মুখের সামনে ধরে খাওয়াতে যাবে,
ছেলের সামনে হঠাৎই ইমরান ইতস্তত বোধ করলো। ঈশান চোখ নামিয়ে ডাক্তারকে ফোন দিতে ব্যস্ত। মোনা অন্যমনস্ক হয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি, হা করুন। দাও, আমি খেয়ে নিতে পারবো। ঈশান ফোন নিয়ে বারান্দায় চলে গেল। ইমরান মোনার দিকে তাকাতেই মোনা মাথা নেড়ে বলল, ছেলে ছোট নেই, স্পেস দিয়েছে, খেয়ে নিন। খেতে খেতে ইমরান বলল, তোমার মন খারাপ কেন? মিনিট খানেক অপলক চোখে তাকিয়ে মাথা নোয়ালো। নিজের ভেতরের কষ্টটা উজাড় করতে চাইছে, পারছে না কেন। ইমরান বুঝতে পেরে বলল, মোনালিসা, দুর্ঘটনা কি বলে কয়ে আসে? এত দুশ্চিন্তা করো না তো, দোয়া করলে সব ঠিক হবে। চোখ দিয়ে বেয়ে পড়া অশ্রু মুছে মোনা বলল, আমি কটা চিন্তা নিব বলুন তো? বাবার এই অবস্থা, আপনার এই অবস্থা, আমি একদম অপয়া। খবরদার। ধমকে উঠল ইমরান। ঈশান ছুটে এলো বারান্দা থেকে। এসে দেখে মায়ের চোখে পানি। ফোনে ঔষধের সমস্ত কিছু জেনে নিয়েছে ডাক্তারের কাছ থেকে। বাবার পাশে বসে বলল, বকছো কেন মাকে? আজেবাজে কথা বলে বকা খাওয়াটা স্বাভাবিক। মোনা নাক টেনে সুপের চামচটা বাড়িয়ে দিল। ইমরান নাকচ করে বলল, আর খাবো না, আমি বিশ্রাম নেব। দুজনেই যাও রুম থেকে। ঈশান দাঁড়িয়ে হেসে বলল, মা থাকো, আমি গেলাম। খবরদার ভুলেও পাপাকে একা ছেড়ে যাবে না এখন। সারা জীবন রাগ একা করতে করতে পাপার রক্তে মিশে গিয়েছে একা থাকা। ইমরান ছেলের কথায় ভ্রু কুঁচকে বলল, মাঝে মাঝে তো তুমি ভুলে যাও আমি তোমার বাবা, তাই না? ঈশানও গলা উঁচিয়ে বলল, আমি সব সময় মাথায় রাখি তুমি আমার বাবা, কিন্তু তুমি ভুলে যাও তুমি একজন 17 বছর বয়সী ছেলের বাবা। যেভাবে জেদ করছো এইভাবে জেদ ছোট বাচ্চারা করে। বিজি পাপা। যাচ্ছ কোথায়? আসছে, তুমি স্বাভাবিক হও এরপর। মা বেশি করে প্যাম্পার করো, নতুবা দেখা যাবে সেলাই করা পায়ে উঠে সবাইকে বকে ধমকে একাকার করছে। পাপা আমি জানতাম আমাকে প্যাম্পার করা লাগে, কিন্তু ফুপির কাছে শুনলাম তুমি আমার চেয়েও বেশি নেওয়াটা ছিলে দাদি আম্মার। তোমাকে মুখে তুলে না খাইয়ে দিলে নাকি খেতেই না। এই দিক থেকে ঈশান ইজ ফর বেটার দেন ইউ। আমাকে কেউ খাইয়ে না দিলে আমি কাঁদি না। ঈশান বেরিয়ে গেল। ইমরান তাজ্জব বনে গেল। এত বছর বোন এসব বলেনি, এখন ছেলেটাকে এসব বলে তার মান ইজ্জত হাতে দেওয়ার কি প্রয়োজন বুঝলো না। কপালে হাত দিয়ে বলল, দিন যখন খারাপ যায় তখন দুধের বাচ্চাও মজা নেয়। মোনা ইমরানের কথার উত্তরে বলল, আপনার দিন খারাপ যাচ্ছে না, আপনি খারাপ বানাচ্ছেন। কথা কম বলে রেস্ট নিন। ছেলের পেছনে লেগেছেন কেন? কোথায় আমি ছেলের পিছনে লাগলাম? ছেলে উল্টো আমাকে কত কথা শুনিয়ে গেল। মনে হলো ও আমার বাপ, আমি ওর ছেলে। আপনার কাজগুলোই ওকে এমন দৃঢ় হয়ে কথা বলতে বাধ্য করেছে। জানেন না আপনাকে অসুস্থ দেখলে আমাদের কারোর মাথা ঠিক থাকে না? ঈশানও এলোমেলো হয়ে আছে। কে আছে আমাদের আপনারা ছাড়া? দুজনের বাবারই অবস্থা এমন। আমরা কোথায় যাব আপনাদের কিছু হলে? লোকে তো ফিরেও তাকাবে না। এর মাঝে কথা শোনানোতে তো বাদ রাখেন না কি? মোনার দু চোখে আকুলতা। ইমরান হাত দিয়ে ইশারা করলো পাশে বসতে। বুকে টেনে নিয়ে মাথার অগ্রভাগে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তোমরা দুজনেই তৈরি হয়ে গিয়েছো ইতিমধ্যে। আমি এবং বাবা দুজনেই সফল পিতা। ঈশানের মাঝে আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমার আমিটাকে খুঁজে পাচ্ছি। আর তুমি তো আমার অলরাউন্ডার। একটা গল্প শুনবে? মোনা ঘাড় কাত করতে ইমরান বলল, ঠিক গল্প নয়, বাস্তব ঘটনা। তুমি বললে না মানুষ ফিরেও তাকাবে না। এই সমাজে বাস করতে হলে তোমাকে আওয়াজ তুলে বাঁচতে হবে। লড়াইটা তোমার নিজের, কেউ কারো দিকে তাকায় না, উপহাস করে অথবা ক্ষতি করে। উৎকৃষ্ট উদাহরণ হলো মারিয়া আব্রামোভিচ, একজন সার্বিয়ান তরুণী, বেশ সুন্দরী। তার উপরে এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। প্রকৃতপক্ষে তাকে অবজেক্ট বিবেচনা করে মানুষের বুদ্ধিমত্তা, বিবেকবোধের পরীক্ষা নেওয়া হয়েছে সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে। শুরু হলো। এক্সপেরিমেন্টের নাম রিদম জিরো। গুগল সার্চ করতে পারো, পেয়ে যাবে। সেই এক্সপেরিমেন্টে মারিয়া স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে একটা নির্দিষ্ট সময় অবধি। রুম ভর্তি লোক, তাকে যা খুশি করতে পারবে, সে কোনো প্রতিবাদ করবে না। সময় সম্ভবত 2টা থেকে 8টা অবধি বেঁধে দেওয়া, আমার সঠিক মনে পড়ছে না। এরপর কি হলো জানো? মোনা উৎসুক হয়ে প্রশ্ন করল, প্রথম কিছু ঘন্টা সবাই মারিয়ার যত্ন নিল, ফুল দিল, আদর করলো। এরপর হঠাৎ করে পরের ঘন্টাগুলোতে মানুষটাকে আঘাত করলো। চুল ছিঁড়ে দিল, মারলো, জামা ছিঁড়ে ফেললো, ব্লেড দিয়ে হাত পায়ে কাটলো, রক্তাক্ত করলো, খুব কষ্ট দিল। সর্বশেষ মারিয়াকে গুলি করতে অবধি উঠে এসেছে, অথচ মারিয়া কারো কোনো ক্ষতি করেনি। তবে এমনটা কেন হলো? মোনা হতবাক হয়ে প্রশ্ন করল, ইয়া আল্লাহ, কি বলেন? এখানে মারিয়ার কি দোষ? শুধু শুধু কেন মেরেছে?
নেচার অফ হিউম্যান বিইং, বুঝলে? মানুষ কখনো কারো ভালো চায় না। মারিয়াকে একটানা দেখতে দেখতে তারা বিরক্ত, অথবা প্রথম সবাই যেভাবে মারিয়ার যত্ন করছিল এতে মারিয়া খুশি ছিল। হয়তো কারো মাঝে মারিয়া সেই সুখটা সহ্য হয়নি। আরও একটা কারণ হতে পারে, সুযোগের সদ্ব্যবহার করেছে মারিয়ার অসহায়ত্বকে কাজে লাগিয়ে। তারা জানে মারিয়াকে এখন খুন করলেও কিছু করতে পারবে না। তুমি বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন করতে পারবে। শেষে যখন মারিয়া চলে যাচ্ছিল সকলের লজ্জায় মাথা নত ছিল। তাহলে বুঝো, এরাই আঘাত করে লজ্জা পায়, আবার এরাই আঘাত করতে ভালোবাসে। হিউম্যান নেচার কখনোই স্টেবল থাকে না। আমি কেন এই গল্প শোনালাম জানো? শুধুমাত্র এতটুকুই বোঝাতে যে মানুষ কি বলবে কি করবে তাতে কখনো কান পেত না। মানুষ তাই বলবে যা তুমি তাদের দিয়ে বলাবে। তোমার ভাষাই হবে তাদের ভাষা। আমি আমার ছোট্ট জীবনে খুব কম মানুষকে সংগ্রামের সময় পাশে পেয়েছি। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি কথা কম বলার চেষ্টা করি মানুষের সাথে। শ্রদ্ধা করি সবাইকে, কিন্তু কাউকে মাথায় তুলি না। আজ প্রশ্রয় দিলে কাল মাথায় উঠে নাচবে, নিজেকে এমন ভাবে করবে যাতে কেউ আঙুল তুলতে না পারে। মোনা ইমরানকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনার এসব নীতি বাক্য আমার লাগবে না। ইমরান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ভাবছে কাকে কি বোঝালাম। আচমকা ইমরান প্রশ্ন করল, ভালো আছো মোনালিসা? মোনা চমকে গিয়ে বলল, আলহামদুলিল্লাহ। হঠাৎ ইমরান মুচকি মুচকি হেসে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মোনার গলায় হাত বুলিয়ে বলে, ব্যথা আছে? মোনা গলায় হাত দিয়ে লজ্জা পেয়ে গেল। খাট ছেড়ে উঠে লাজুক গলায় বলল, উফ, আপনার না পায়ে ব্যথা? তুমি তো খুশি হলে তাই না? কয়েকদিন ছুটি পাবে। লাগাম দিন মুখে। আমাকে লাগাম ছাড়া কে বানিয়েছে? নিচে গেলাম, সবাই চলে যাবে একটু পর। আপনি বিশ্রাম নিন। রাতটা তো আমারই। আপনি ঘুমালে আসবো আমি। আচ্ছা তাই নাকি? দেখা যাবে। এনিওয়ে, ঈশানকে ডেকে দাও তো। মোনা মাথা নেড়ে বেরিয়ে গেল। ইমরান হাসছে। বাড়ির মানুষগুলোকে দুশ্চিন্তায় ফেলো। এতটা দুশ্চিন্তা হচ্ছে না যতটা একজন উচ্চ অফিসারের ফোন পেয়ে হচ্ছে। দরজা আটকানো কামরার, বাবা ছেলে মুখোমুখি, মাথা নত পুত্রের। কথার ধার বেড়েছে, আগেই বুঝতে পেরেছিল। ইমরানের কড়া আওয়াজ, ঈশান, তুমি এখনো এত বড় হওনি যে এইভাবে রিস্ক নেবে। ঈশান নীরব। ইমরানের পুনরায় প্রশ্ন, চুপ থেকে কি আমাকে অপমান করছো? মাথা তুলে ঈশানের উত্তর, না পাপা, আসলে আমি শুধু এটুকুই জানতে চেয়েছিলাম আমার লাইসেন্স কবে পাবো। বয়স কত তোমার? 17 বছর 11 মাস। কি গুরুত্বপূর্ণ পদে আছো? বাবার চোখের দিকে তাকিয়ে আছে। আমি প্রশ্ন করেছি তোমার জব বা পেশাগত যোগ্যতা কি? স্টুডেন্ট। তাহলে কোন সাহসে এই বয়সে অস্ত্রের লাইসেন্স চেয়েছো? যা চেয়েছো তা পাচ্ছ। যেভাবে পড়তে চাও আমি সেভাবে পড়াতে রাজি। অস্ত্রের দিকে ঝুঁকলে কেন? আচমকা ইমরান পুনরায় প্রশ্ন করল, তুমি যে প্রতিনিয়ত চর্চা করো আমি জানি। রবিন আর সজীব সাহায্য করে, সেই খবরও কানে এসেছে। যতই যাই করো, অস্ত্র তুমি হাতে পাবে না। আর কখনো যদি আমার বিরুদ্ধাচরণ করো তবে তুমি পাপাকে চিরকালের জন্য হারাবে। কিন্তু আমার প্রশ্ন, তোমার পেছনে সাহসকে যোগাচ্ছে? ঈশানের মাথা নত। ইমরান ঠান্ডা গলায় বলল, তোমার মা। ঈশান সাথে সাথে মাথা তুলল। গর্জে উঠল ইমরান, এক্ষুনি মাকে ডেকে নিয়ে এসো, যাও। শরীরের প্রতিটি শিরা উপশিরার রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এই দুইজনের পরিকল্পনা কতটা ভয়ানক ভাবা যায়। কিছু ঘন্টার মাঝে মা খোঁজ নিয়ে ফেলেছে ইমরানের শত্রুকে, আর অন্যদিকে ছেলে তাকে গুলিবদ্ধ করার পরিকল্পনা মাথায় নিয়ে ঘুরছে। হন্তদন্ত করে মোনা রুমে ঢুকলো। ঈশান দরজা আটকে দিতেই ইমরান শীতল স্বরে বলল, আমার উপরে গিয়ে এত পরিকল্পনা দুজনে কেন করলে? মোনা ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি করেছি আমরা? ঈশান। ঈশানের মাথা নত। ইমরান সোজা সাপটা বলল, আমার শত্রুর নাম বের করানোর কাজে সজীব আর রবিনকে লাগিয়ে দিয়েছো। তোমাকে এক ধাপ এগিয়ে তোমার ছেলে টেক্কা দিচ্ছে, তাদের শুট করবে তা ভেবে। মা ছেলে মিলে এই বয়সে গিয়ে আমাকে হাসপাতালে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতে চাও। আরেকটা কথা, ঈশানকে প্র্যাকটিসে কেন পাঠাও? আপনাকে কে বলেছে? তর্ক করো না, যা প্রশ্ন করেছি উত্তর দাও। কি জেনে রাখা ভালো? কিভাবে পিস্তল চালাতে হয়। আপনার বিজনেসের ভবিষ্যৎ কর্ণধার ঈশান। সব কাজ জেনে রাখা ভালো। আপনি একটা এক্সপার্ট শুটার, আর ছেলে কি মেনি বিড়াল হবে নাকি? হ্যাঁ, আর আপনি অযথা দুশ্চিন্তা করছেন। আমরা কেউই এক্সট্রিম লেভেলে যেতাম না।
ঈশানকে আমি বলেছি জেনে রাখতে সব, কারণ ছেলে বাইরে বের হয়, কলেজ যায়, কখন কোন বিপদ আসে বলা যায়, তাই চোখ কান খোলা রেখে চলতে বলেছি। আপনার তো শত্রুর অভাব নেই, আর ভুল কি বললাম? ইমরান অবাক হয়ে গেল। ইমরান এক্সপার্ট শুটার, সে কথা মোনা জানলো কি করে? তার মানে ঈশানও জানে। ইমরান অতি আশ্চর্য হয়ে প্রশ্ন করল, আমি শুটার কে বলেছে তোমাদের? ঈশান গলা উঁচিয়ে উত্তর দিল, জানি আমরা, অথেন্টিক সোর্স থেকে জেনেছি। যে বলেছে সে বিশ্বাস করে বলেছে। তুমি আর ঘাটাবে না এই ব্যাপার। পাপা, তোমার কাজ রেস্ট নেওয়া। আমি লাইসেন্সের ব্যাপার এমনি ফয়েজ আঙ্কেল থেকে জানতে চেয়েছি, আর শ্যুট করব না কাউকে, তবে জেনে নিতে চাচ্ছি কে তোমার শত্রু। এখন আমার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায়। আর মা, সরি তোমাকে, মাকে বকো না পাপা। মা জানতোই না আজ আমি বিকেল রবিন চাচুর সাথে প্র্যাকটিসে গিয়েছে। এতক্ষণ মা যা বলেছে আমাকে সেভ করতে বলেছে। মা ছেলের দিকে তাকিয়ে হতাশ হলো। ছেলেটার পেটে কথাই থাকে না, এখন যদি বকা দেয় তখন তো বাবার বকা খেয়ে কেঁদে দিবে। ইমরান মাথায় হাত দিয়ে বলল, কি চাও তোমরা দুজন? দুইজনই ইমরানের কাছে ছুটে গেল। ঈশান বাবার হাত ধরে বলল, তোমার সেফটি পাপা, বিজনেসটা ডেঞ্জারাস। আমি বা মা কেউই বলবো না ছেড়ে দাও, কারণ এটা তোমার পেশেন্ট। তবে সেফ থাকা প্রয়োজন আমাদের। মায়ের ওপর 2 বার আক্রমণ হলো। ইমরান দুজনের মাথায় হাত রেখে বলল, সুস্থ হতে দাও আমাকে। তোমরা আগ বাড়িয়ে কিছুই করবে না, যা করবে আমাকে জানিয়ে করবে, বাকিটা আমি দেখছি। যা জানো চুপ থাকবে দুজনেই। দুজনের বাধ্যগত আচরণ দেখে স্বস্তির শ্বাস ফেলল ইমরান। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কে নতুন শত্রু। পরিচিতরা কম বেশি সবাই জানে ইমরানের লিগ্যাল বিজনেস। যতটুকু জানে, জগনকে হাসপাতালে পাঠানোর পর জাকিরের বাবা সহ বাকিরা শান্ত। নিজের আহত পায়ের দিকে তাকিয়ে ভ্রুকুচকে মনে মনে আওড়ে নিল, যেই হও না কেন, ঘুমন্ত ইমরানকে জাগিয়ে বড্ড ভুল করেছ। ফোকা মানুষ, পরিবারের দিকে হাত বাড়িয়েছ তুমি। সেই হাতের মানবকে বধ করতে পুনরায় আমার 2 হাত রক্তে রাঙাবো। 1 চামচ মুখে নিয়ে চারপাশের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করছে ইমরান। খেতে খেতে আড্ডায় মেতে উঠেছে পুরো পরিবার। সোহান আর ঈশান একটা করে মজার কথা বলছে। পরিবারের বাকিরা হাসিতে লুটোপুটে খাচ্ছে। খালা এবং ফুপু দুইজনই ইমরানের পাশে বসেছে খাটের এক পাশে। এর মাঝে ফুপু খালাকে উদ্দেশ্য করে বলল, রাবেয়া, তোর মুখটা খারাপ, আমি বহুত বছর ধরে কইতাছি। তুই পোলাডারে আবল তাবল কইলি, আর দেখ বদনজর লাগিয়া পাটার কি হইল। খালা ভ্রুকুচকে বলে, আমি কি কইলাম? এই যে ওর নতুন পোলাপানের কথা, আরো কটা দিন গেলে কইতে। এখন তো মাঝে দিয়া কতগুলা দিন ক্ষতি হইয়া গেল, চেষ্টাও করতে পারবো না। পোলা নরণচরণ করতে কষ্ট। ইমরান তাজ্জব বনে গেল। এই 2 বুড়ি একসাথে হলেই এদের মুখ ছোটে। খাবার থেকে চোখ তুলে আজ আর লজ্জা না পেয়ে শান্ত স্বরে বলল, ফুপু, খালা, তোমরা দুইজন দয়া করে রমজান মাসটা থামো, নিজেদের মুখগুলোকে সামলাও। যখন বলতে থাকো তখন আশপাশটা দেখোই না। আমার বয়সের দিকে তো লেহাজ করে একটু মানিজ্জত দাও। ভাই, ভাইয়ের বউ, বোন, বাচ্চারা সব সামনে। কিছু হলেই দুজন কবে আমার আরেক বাচ্চা হবে তা নিয়ে চিন্তা চড়ে দাও। যেদিন নতুন বাবু হবে সেদিন নিজ থেকেই বাবু নিয়ে তোমাদের বাড়ি মিশতে দিয়ে যাব। এখন একটু চুপ থাকো, তোমাদের শরীরের অবস্থাও ভালো না, বেশি করে চুপচাপ খাও। আজকে একটা মজার ঘটনা ঘটেছে। মোনা খাবারে পূর্ণ মনোযোগ দিয়ে খাচ্ছে। এর একটাই কারণ, সে খুব মজা করে আজ টমেটো ভর্তা করেছে। বাড়ির ছেলেগুলো ছুঁয়েও দেখেনি, কারণ টমেটো টক। মেয়েরা সবাই খেতে ব্যস্ত। সোহানের কথা কেউ আমলে না নিলে সোহান জোরেই বলল, ও বড় মামি, ছোট মামি, একটা মজার ঘটনা ঘটেছে তো, শুনেন না। ইমরান খাবার চিবাতে চিবাতে মোনার দিকে তাকিয়ে সোহানকে বলল, সোহান, তোমার বড় মামি শৈল্পিকভাবে ভর্তা খাওয়া দেখলে তোমার আর মজার ঘটনা বলতে ইচ্ছে করবে না, ভর্তা খাওয়াই দেখতে ইচ্ছে করবে। টমেটো ভর্তা খাওয়াও শিল্প। ম্যাডাম পূর্ণ মনোযোগের সহিত ফিল নিয়ে খাচ্ছে, অন্যদিকে তার মনোযোগই নেই। মোনা প্লেট থেকে মাথা তুলে লজ্জা পেয়ে বলে, আর ভুল কি বললাম? এমন করেন কেন? কতদিন পর খাচ্ছি, সবসময় কি মাছ মাংস ভালো লাগে? আর সোহান বাবা, শুনছি তো, তুমি বলো। তুষিও মাথা নেড়ে সায় জানালো। বাড়ির সকলে এর মাঝে হেসে দিল। সোহান মাংসের টুকরো মুখে নিয়ে বলে, বিকেলে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম বন্ধুদের সাথে। সেখানে যেয়ে দেখি, বলল ঈশান। ঈশান নিজের নাম শুনে ভাইয়ের মুখের দিকে তাকালো। সে তো বিকেলে কিছু করেনি,
বাইরে ছিল, তবে ভাই কেন তার নাম নিচ্ছে? ঈশান মাথা নেড়ে বলল, ঘটনাটা তুই সংক্রান্ত। বাড়ির সকলে নড়ে চড়ে বসলো। ঈশান পানি দিয়ে ভাত গিলল। মা বাবা দুজনের দিকে তাকিয়ে দেখে বেশ আগ্রহ নিয়ে দুজন সোহানকে দেখছে। ইস্তিয়াক বলল, সোহান, হেলারি না করে বল কাহিনী কি? সোহান বলে, ঈশানের কয়েকটা ফ্রেন্ড রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল। প্রথমে মনে হলো বাচ্চা পোলাপানরা এখন রেস্টুরেন্টেও চলে আসে, কিচিরমিচির করছিল। পরে মনে হলো এখন তো বাচ্চারা অনেক আধুনিক। পাশের টেবিলটাই আমার ছিল। একটা জিনিস দেখতে বেশ ভালো লেগেছে, ওরা ভাগ করে মিলেমিশে খাচ্ছে। জোরে কথা বলাতে ওদের কথা বলার টপিক শুনে নিয়েছি। ওদের মধ্যে দুটো মেয়ে আছে। একজন ঈশানের নাম ধরে কথা বলাতে আমি তাতে মনোযোগ দিলাম। বড় মামি, বিশ্বাস করো, ওদের কথা শুনে আমার প্রচণ্ড হাসি পেয়েছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলেছি। মোনা ভাত খাওয়া থামিয়ে বলে, কি এমন বলেছে? ঈশানকে পছন্দ করে নাকি? ঈশান লজ্জা পেয়ে বলে, মা কি বলো এইসব? ইমরান ছেলের দিকে চাইলো। ছেলের ইতস্তত বোধ দেখে বলল, ভালো তো, পছন্দ হলেই বিয়ে করিয়ে দেব। শ্বশুর হওয়ার খায়স আমার অনেক দিনের। ছেলে বিয়ে করানো এক ধরনের গুরুত্বপূর্ণ কাজ। পাপা। হেসে উঠল সকলে। সোহান বলে উঠল, আরে শোনো না তোমরা, ঈশানকে মেয়েটা পছন্দ করে, তবে সে ভয়েও এই বাড়ির বউ হবে না। বড় মামি নাকি বেশ স্ট্রিক্ট জল্লা শাশুড়ি। ঈশান মামাজ বয়। বিয়ের পর নাকি ঈশানকে মামি এতটাই টাইটে রাখবে, ওরা লাইফ এনজয় করতে পারবে না। ও শান্তিতে শপিংয়েও যেতে পারবে না, রেস্টুরেন্টেও যেতে পারবে না, ইভেন মুভিও দেখতে পারবে না। ওকে দিয়ে বাসার সব কাজ করাবে। ওর সুন্দর হাত নাকি খসখস হয়ে যাবে, চুলার তাপে চেহারা কালো হয়ে যাবে। ঈশান এখনও মায়ের হাতে খায়, সে নাকি দেখেছে কোচিংয়ে। ভাবতে পারো এই মেয়ে কত দূর ভেবেছে। মোনা হক চকিয়ে গেল। এদিকে বাকিরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ইমরান ছেলে এবং স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে এদের প্রতিক্রিয়া দেখতে। মোনা ছেলের দিকে তাকিয়ে বলে, বাবা, আমি এত শাসন করি তোমাকে, আমি জল্লাদ? না মা, এই মেয়েকে আমি বিয়ে করব না, প্রমিস। ইমরান হঠাৎ অট্টহাসি দিয়ে বলল, মেয়েটা তো বেশ। এই মেয়ে বুঝলো কি করে এদের মা ছেলের মতলব? তোমরা দেখো, এখন থেকে তিনি ছেলেকে এমন বশ করেছে, ছেলে বলছে ওই মেয়েকে বিয়েই করবে না। মোনা ভাতের প্লেট রেখে মুখ খিচিয়ে ইমরানের দিকে তেড়ে এসে বলল, আমি জল্লাদ? ইমরান ভয় পাওয়ার ভান করে বলল, ভয় পাচ্ছি তো। জেলের কয়েদিদের কাছে এক আতঙ্কের নাম জল্লাদ। আমি সেই জেলের 1 নম্বর আসামি। আমার নিজেরই সংসার জীবনের 4 মাস আমি নাকি জল্লাদগিরি করব। তবে হ্যাঁ, এবার আমি ওই মেয়ের পা ভেঙে দিব আমার বাড়িতে ঢোকার নাম নিলে। ঈশান বাবা, তুমি কি ওই মেয়েকে পছন্দ করো? ঈশান দুপাশে মাথা নেড়ে বলে, না মা, একদম না। সোহান ভাইয়া, মেয়েটার নাম কি সিমি? সোহান খেতে খেতে বলে, সিমি নামই শুনলাম। ঈশান চেঁচিয়ে বলল, ইম্পসিবল, এই মেয়েকে আমি পছন্দ করি না। মা, তুমি ওর হাত পা মাথা সব ভেঙে দিও বাড়ি আসলে। সাহস কত আমার মাকে জল্লাদ বলে? মা কি ওর সাথে জল্লাদগিরি করছে? করছে তো রিমির সাথে। মোনা মাথা নেড়ে না বুঝে সায় দিয়ে বলে, একদম তাই তো। আচমকা পুরো বেডরুম জুড়ে হাসির জোয়ার, কারণ মোনা না বুঝেই নিজেকে জল্লাদ বলাতে সায় দিল। এদিকে ঈশান জিভে কামড় দিয়ে বাবাকে বলছে এই কথা না আগাতে। মোনা ঈশানের দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি কি আমাকে জল্লাদ বললে? ঈশান বিচলিত না হয়ে বলল, রিমির ক্ষেত্রে মা তুমি জল্লাদের মতো আচরণ না করলে শুধরাতো না। সেই ক্ষেত্রে ইউ আর নট এ এক্সিকিউশনাল, ইউ আর দ্য জাজ। ইস্তিয়াক হেসে বলে উঠল, বাহ, ভাবি ছেলে তো বড় উপাধি দিয়ে দিল। আনন্দে হাসিতে মেতে উঠেছে সকলে। সাহরির মধ্যে দিয়ে শুরু হলো বছরের প্রথম সাম সংযম। মাস যেন সকলের সুন্দর কাটে সেই দোয়াই রইল সবার মোনাজাতে। কখনো রোদ তো কখনো আবার শীতল বাতাস। একে একে পার হচ্ছে এক একটি রোজা। ইমরান আগের চেয়ে কিছুটা সুস্থ, ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে পারছে। এখনও সঠিক উপায়ে হাঁটলে পায়ে চাপ লাগে। গত 15 দিন হোম অফিস করছে। আজ অফিস যাওয়াটা গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল বায়ার আসছে। মোনা, ঈশান এবং সোহান প্রতিনিয়ত অফিসের আপডেট দিচ্ছে। বাসায় শুয়ে বসে থাকতে থাকতে শরীরে মরিচা ধরে গিয়েছে এমন অনুভূতি হলো।
অফিসের জন্য তৈরি হয়ে নিল খুব সাধারণ পোশাকে। মোনা বা ঈশান আপাতত কেউই নেই, একা তৈরি হতেও কষ্ট। সাদা টি শার্ট এবং কালো ডেনিম প্যান্টে অন্যরকম লাগছে। বাড়ির মানুষ এই রূপে পরিচিত, অফিসে আসা হয় না। কেয়ারটেকার এতদিন পর চেয়ারম্যান স্যারকে গেটে দেখে ছুটে এলো, পিছু নিল বাকিরাও। ইমরান হেসে সবার সাথে কথা বলছে, সবাই তার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করছে। ম্যানেজার ওপর থেকে ছুটে এলো। লিফট যেতে যেতে ইমরান বলল, আপনারা এত উত্তেজিত হবেন না, ঠিক আছে, এদো আর কটা দিন গেলেই ইনশাল্লাহ আগের মতো হয়ে যাব। ম্যানেজার বলে উঠল, স্যার সবই আছে আগের মতো। মিনাজ স্যারও বসে মাঝে মাঝে, আপনার কেবিনে তাকালে শূন্য লাগে। ইমরান মৃদু হেসে বলে, কি করব ম্যানেজার সাহেব, হঠাৎ করে আগের জায়গায় ব্যথাটা পেয়েছি, শরীরের উপর নিয়ন্ত্রণ আনতে পারলাম না, সব তো আপনার জন্য। জি স্যার। সবার সাথে কৌশলাদি বিনিময় শেষে ইমরান নিজের কেবিনে প্রবেশ করলো। নয়ন কাছে বাইরে ছিল, এসেই বন্ধুকে পেয়ে অফিস সরগরম করে ফেললো। সবাইকে জানিয়ে দিল আজ অফিসে ইফতার পার্টি হবে। মিটিং শেষ করতে করতে বিকেল গড়িয়ে গেল। অফিসে ছোটোখাটো ইফতারের আয়োজন হয়ে গেল। রাত 10টায় সবাই বাসার পথে রওনা হলো। গাড়ি রাস্তায় জ্যামে আটকেছে। মোনা সারাদিন প্রোডাকশন টু ওয়্যার হাউস ছোটাছুটি করে ক্লান্ত। শোরুমের অনেক চাপ, অনলাইন অফলাইনে উপচে পড়া ভিড়। গাড়িতেই ইমরানের কাঁধে ঘুমিয়ে পড়েছে সোহান। ঈশান বাইকে, ইমরানের বেঞ্জের পাশেই সোহানের বাইক। জ্যাম ছেড়ে দিতেই গাড়ি ছুটল বাড়ির উদ্দেশ্যে। ফ্লাইওভারের ওপর উঠতেই জ্যাম কিছুটা কম, সব গাড়ি ছুটছে। আচানক গাড়ির রিয়ার মিরর ফেটে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় মিথ্যা কম বলে। সোহান বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে। সামনের সিট থেকে রবিন চেঁচিয়ে উঠল, স্যার গুলি ছুটছে। ইমরান পকেট থেকে গান বের করতেই রবিন সাইলেন্সার ছুঁড়ে মারল ইমরানের দিকে। এই রাস্তায় জোরে গুলি ছোড়া মানে রিস্ক। আশেপাশে অনেকগুলো গাড়ি, তবে সব সাদা প্রাইভেট মাইক্রো। মনে হচ্ছে যেন একটা নির্দিষ্ট দলের গাড়ি। রবিন গাড়ি চালাতে চালাতে গুলি ছুটছে একদিকে, ইমরান গুলি ছুটছে অন্যদিকে। দুশ্চিন্তা চেপে বসলো সোহান এবং ঈশানের জন্য। ওদের বাইক দেখা যাচ্ছে না। রবিন সর্বোচ্চ স্পিড তুলে গিয়ারে চাপ দিল সোহান এবং ঈশানকে নাগালে পেতে। বাতাসের গতিতে গাড়ি ছুটছে। এদিকে মোনা উঠে গিয়েছে। ইমরান এক হাতে গাড়ির জানালা দিয়ে গুলি ছুটছে, অন্য হাতে মোনাকে বুকের সাথে চেপে ধরেছে। হঠাৎ করে ফ্লাইওভারের ওপর জনসাধারণের সব গাড়ি গায়েব হয়ে গেল কি করে? নাকি ধারণা সত্যি? এখানে কোনো সাধারণ মানুষের গাড়ি ছিল না। রবিনের স্পিড সোহানের বাইক ধরে ফেলেছে। ইমরান তাকিয়ে দেখে সোহান এবং ঈশান সিট এক্সচেঞ্জ করে ফেলেছে ইতিমধ্যেই। সোহান উল্টো ঘুরে বসে গুলি ছুটছে এবং ঈশান বাইক চালাচ্ছে। সাদা মাইক্রোগুলো দেখা যাচ্ছে না। ফ্লাইওভার থেকে নামতেই আবার জনসমাগম। বাইক এবং ইমরানের গাড়ি দুটোই মিশে গেল ভিড়ে। মোনা ভয় পেয়ে পুরোপুরি ঘাবড়ে গিয়েছে। মাথা তুলে বলল, ঈশান কোথায় ইমরান সাহেব? ঠিক আছে ঈশান, মোনালিসা, দুশ্চিন্তা করো না। ফ্লাইওভারের উপর এত বড় একটা আক্রমণ হলো, অথচ মানুষ, পুলিশ, কারো সারা শব্দ নেই। ইমরান রবিনকে প্রশ্ন করল, ফ্লাইওভার এত নীরব কেন? এখান দিয়ে কেন এসেছো রবিন? রবিন চিন্তিত গলায় বলল, স্যার মোড় নিতে চেয়েছিলাম আমি, কিন্তু সোহান ঈশান ফ্লাইওভারে উঠে গেল। ওদের দেখা দেখি আমি উঠলাম। বাড়ির গেটে বাইক থামিয়ে দাঁড়িয়ে আছে ঈশান সোহান। মোনা গাড়ি থামতেই ছুটে বেরিয়ে গেল। ঈশানকে জড়িয়ে ধরে বলল, বাবা ঠিক আছো তোমরা? ঈশান মাথা নেড়ে বলল, বাবার দিকে তাকিয়ে কিছু একটা বলবে, এর আগে ইমরান থামিয়ে দিয়ে বলল, তোমরা ফ্লাইওভারে কেন উঠেছো? সোহান প্রত্যুত্তরে বলল, মামা নিচ দিয়ে আসতে চেয়েছিলাম, ওখানে যে ট্রাফিক সার্জন ছিল তিনি বলল ফ্লাইওভার দিয়ে যান, রাস্তা জ্যাম। ইমরান মাথা নেড়ে বলল, মোনালিসা, ঈশান ভেতরে যাও, রিল্যাক্স হও, ভুলে যেও না এসব আমাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার, আল্লাহ ভরসা। ওরা ভেতরে যেতেই রবিন মাথা খাটিয়ে বলে উঠল, নতুন করে কি জেগে উঠলো? ইমরান কাটকাট গলায় বলল, দস্তগীর সানোয়ার খান। সোহান চমকে বলে, দোষগির বেঁচে আছে মামা। রবিন অতি নিশ্চিন্ত হয়ে বলে, অসম্ভব, কিভাবে সম্ভব? আমরা সবাই ওর কবর দেওয়া দেখেছি। ইমরান হেসে বলে, খাস্তগীরকে দস্তগীর ভেবে আমি যে ভুলটা করেছি, তোমরা প্রত্যেকে একই ভুল করেছো। রবিন প্রশ্ন করল, খাস্তগীর কে স্যার?
রবিন বিরক্তি নিয়ে বলল, স্যার বাইরের শত্রু প্রতিহত করা সহজ, কিন্তু ঘরের শত্রু কিভাবে? সোহান ক্ষেপে গিয়ে বলল, ওরা কখনোই আমাদের ঘরে ছিল না, বংশ পরম্পরায় এই লড়াই চালিয়ে আসছে, কিন্তু ওর এখন উদ্দেশ্য কি? ইমরান বাড়ির দিকে আগাতে আগাতে বলে, উদ্দেশ্য বেশ কিছু হতে পারে। আমাদের সকলকে শেষ করা, কারণ 2 বছর আগে অথেন্টিক ইনফরমেশন পেয়েছি দাদামশাই যে পাঠানগড়ের জমিদার বাড়ি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে, তা বংশ পরম্পরায় বাবা, আমি এবং ঈশানের নামে। এইভাবে চলতে থাকবে। আমাদের বংশের ছেলেদের অনুপস্থিতিতে এই বাড়ি জমিদার বংশের অন্য যে কোনো কন্যা সন্তানের কাছে হস্তান্তরিত হবে। এখন দস্তগিরের টার্গেট হয়তো তাই। ও বেঁচে আছে আমি জানি, বিচলিত না হওয়ার জন্য কাউকে বলিনি। ওর কাছে মেয়ে কোথা থেকে আসবে? ওর মিস্ট্রেসের মেয়েটা ওর কাছে আছে, যে মিস্ট্রেস ওর নামে কেস করেছিল। রবিন একদলা থুতু ফেলে বলে, নির্লজ্জ, কত নিচে নামতে পারে! ওই বাড়ির লাইগা যে খাটছে, আবার বাড়ির মাইয়ারে নিজের কাছে রাখছে। ইমরান বলল, পুরো তথ্য না জেনে মন্তব্য করবে না তো রবিন। ওই মহিলা রেপ কেস করেছে বলেই জেল খেটেছে, আর মহিলার গর্ভে ও সন্তান ছিল। মহিলা গত বছর মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে। যদিও আমার পুরো ব্যাপারটা ধোঁয়াশা লাগছে, ও তখন জেলে ছিল তাই ভেবেছি সত্যি অ্যাক্সিডেন্ট হয়তো। এখন তো মনে হচ্ছে কাহিনী অন্য। একটু খোঁজ লাগাও। ও দেশে এসেছে মানে বিপদ আমাদের চারপাশে ঘুরছে। প্রত্যেককে সাবধানে থাকতে হবে, সিকিউরিটি বাড়াও। মোস্ট ইম্পর্টেন্ট হলো হাম্মাদকে কল দিয়ে বলে দাও জরুরি তলব করেছি আমি। নাফিসকে একটা মেইল করো আমার পক্ষ থেকে। আমি কোনোভাবেই পরিবারে আঁচ লাগতে দেব না। একটু সুস্থ হলে জমিদার বাড়ি ঘুরে আসা প্রয়োজন। কি আছে সেই বাড়িতে যার জন্য রমজান মাসে খোদ শয়তান আমেরিকা থেকে চলে আসছে? রৌদ্রতপ্ত দিনের হাওয়া যেন শরীর জুড়ে উত্তাপের মাত্রা বাড়িয়ে দেয়। গলা শুকিয়ে অনেকটাই কাঠ, যাওয়ার অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে। মোনাই অর্ডারটি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। সমস্ত দিন আজ ব্যস্ততায় কেটেছে। ঈদের শপিংয়ের কিছুটা অংশ বাকি। বিয়ের আগে বাবার হাত ধরে শপিংয়ে চলে যেত বাবার মেয়েটা, অথচ বছর ঘুরতেই এখন শপিং করতে হয় পরিবারের সকলের জন্য। দায়িত্ববোধ মাঝে মাঝে মানুষকে চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর মাঝে সব অর্ডার ঠিকমতো ডেলিভারি হয়েছে কিনা দেখতে হয়েছে। শোরুমের এমপ্লয়িদের খোঁজ খবর সব ম্যানেজ করতে হয়। মাঝে মাঝে মনে হতো বাবা এত কী কাজ করে যে মোনাকে সময় দিতে পারে না। একটা জামদানির শোরুম সামলাতে মোনার নাকে মুখে অবস্থা, অথচ বাবা, মামা এবং ইমরান সাহেব পুরো একটা কোম্পানি, অনেকগুলো শাখা সামলায়। সে তুলনায় তার কষ্ট কিছুই না। ঈশানের ধাক্কায় ধ্যান বিচ্ছিন্ন হলো। আসসালামু আলাইকুম, কোথায় ছিলে? ওয়ালাইকুম আসসালাম। সরি, ব্যাগে ছিল, খেয়াল করিনি। আমি এবং ঈশান একটু বের হয়েছি একটা মিটিং অ্যাটেন্ড করতে। এটা শেষ করেই বাড়ি ফিরবো। তুমি তো বাড়ি ছিলে, বের হলে কেন? বাইরে তাপমাত্রা দেখছো? বলেছি সব অর্ডার ক্লোজ করে ফেলতে। আচ্ছা, আজকেই শেষ, তেমন কাজ নেই, উত্তেজিত হবেন না। আমার সাথে মামাও আছে। আপনি কত দূর আমাদের সাথে ইফতার করতে পারবেন? ইনশাল্লাহ পারবো। তোমরা তাড়াতাড়ি ফিরবে, অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তড়িঘড়ি করে ফোন রিসিভ করতে মানুষটা মোটা স্বর। ফোন রেখে মনে মনে হিসাব কষে ফেলল মোনা। অনলাইনের সব কাজ আজ রাতেই শেষ। শোরুম আগামীকাল ইফতারের আগেই অফ করে দেওয়া হবে। ডিলটা কনফার্ম হলে সে আজ বাসায় ফিরতে বেতন বোনাস সব দেওয়া শেষ। ইমরান সাহেব মানুষটা ছায়ার মতো সবসময় পাশে থাকে, অল্পেতেই দুশ্চিন্তা করে। অনেকে বলে এত বেশি আহ্লাদ ভালো না, নজর লাগে। কথা সত্য, বিপদ যেন সরতেই চায় না। বিয়ের পর থেকে টানা বিপদ। মা ছেলে দুজনই ছুট লাগিয়েছে ফ্রেশ হতে। ইফতারের কেবল 10 মিনিট বাকি। সবাই টেবিলে। ইমরান জোর আওয়াজে বলল, মুখটা ধুয়ে বসে যাও, ড্রেস পরে পাল্টে নিও। কে শুনে কার কথা? 7 মিনিটের মাথায় পোশাক পাল্টে দুজন চেয়ারে বসে গেল। নয়ন তো কোনো রকমে মুখ ধুয়ে ওদের সাথেই বসেছে। রিক্তা এবং নাহিয়ার আজ দাওয়াত এই বাড়িতে। টেবিলে বসে দোয়া করতে করতেই সময় হয়ে গেল। সকলে মুখে খেজুর তুলে ইফতার করে নিচ্ছে। এরপর পানীয়টুকু দিয়ে গলা ভিজিয়ে কি যে শান্তি পেল মা ছেলে। ঈশান মায়ের দিকে তাকিয়ে বলে। মোনা মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ। ওদের দুজনের ফুসুর ফাসুর দিকে আইরিন প্রশ্ন করলো, কিরে, কি করছিস মা ছেলে দুইটা? ইমরান মুখে 1 চামচ সালাদ দিয়ে বলল, ডিল সাকসেসফুল। নয়ন, মোনা এবং ঈশান তিনজনই বলল, আলহামদুলিল্লাহ। ঈশান বলে উঠল,
জাস্ট স্পিচলেস। এত দুর্দান্ত তার ম্যানেজ করার স্কিল আর কথা বলার ধরন। ইউ আর মাই আইডল। আমি সবসময় তোমার প্রতিটি বাচনভঙ্গি অনুসরণ করি। তোমার পর কেউ যদি আমাকে ইমপ্রেস করতে পারে তবে তিনি এই ড্যানিয়েল আঙ্কেল। হি ইজ টু মাচ স্মার্ট। ইমরান বেশ কৌতূহল নিয়ে নয়ন এবং মোনার দিকে তাকালো। মোনা হাসছে, নয়নও মুখ খুলে বলল। ইমরান মাথা নেড়ে বলল, তাহলে তো দেখা করা বাঞ্ছনীয়। যেখানে আমার প্রিন্স ইমপ্রেসড, সেখানে অবশ্যই ভদ্রলোকের অনেক গুণ আছে। মোনা আনমানি খেতে খেতে বলল, জি তা তো অবশ্যই। কথায় মনে হলো প্রকৃতপক্ষে একজন ভদ্রলোক। ইমরান মোনার দিকে তাকিয়ে রইল অপলক। এর মাঝে ঈশান বলে উঠল, পাপা দেখতেও বেশ চমৎকার। ওনার ড্রেসিং সেন্স জাস্ট ওয়াও। নয়ন কথা কেড়ে নিয়ে বলে। ঈশান বলে উঠল, ওফ আঙ্কেল আবার। রিক্তার ধমকে নয়ন চুপ হয়ে গেল। মোনা এক পেশে হাসি দিল। ইমরান তিনজনকে দেখে খাবারে মনোযোগ দিল। নিজের ইফতারটুকু শেষ করে নামাজের জন্য টেবিল ছাড়তে পেছন থেকে আইরিন ডেকে বলল, কিছুই তো খেলি না। পরে নামাজে দেরি হচ্ছে। নিজের কামরার উদ্দেশ্যে ডাইনিং এরিয়া প্রস্থান করলো। ইমরান যেতেই মোনা একটা প্লেটে একটু করে সব ইফতার নিয়ে দাঁড়িয়ে পড়ল। টেবিলে সবাই জিজ্ঞেস করতেই বলল, উপরে যেয়ে খাবো, নামাজটা পড়িনি। আমি তো ইমরান সাহেবের সাথে নামাজ আদায় করি। যেতে যেতে ঈশানের কানের কাছে বলল, রুমে এসো নামাজের পর, তোমার পাপা হয়তো মন খারাপ করেছে। ঈশান খাবার থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, মা তাই পাপা? থেমে গেল ছেলেটা। মা ছেলে যুক্তি করে ওপরে রুমে এলো। ইমরান চেয়ারে বসে সালাত আদায় করার প্রস্তুতি নিচ্ছে। হাঁটতে গেলে এখনো ক্র্যাচ ব্যবহার করে। ঈশান পেছন থেকে বাবাকে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল ইমরান। পেছন ফিরে স্ত্রী সন্তানকে দেখে বলল, কি হয়েছে? ঈশান ছলছল চোখে বাবাকে বলল, পাপা সরি, আমি কিন্তু ওভাবে বলিনি। প্লিজ তুমি রাগ করো না। ইউ আর মাই হিরো, ইউ ইন্সপিরেশন। ইমরান ছেলেকে বুকে টেনে বলল, নো পাপা, কেন রাগ করবো? তুমি কারো প্রশংসা করেছো, বাবা খুশি হয়েছি। জান, এইভাবে শিখবে মানুষের গুণ দোষ বাছাই। তবে খেলে না কেন? অনেকদিন পর আজ এত দূর জার্নি করেছি না, একটু ক্লান্ত। সালাদ আদায় করে পাপা তোমার সব গল্প শুনবো প্রিন্স। এখন খেয়ে তুমিও যাও, সালাদ আদায় করে বিশ্রাম নাও। ঈশান মাথা নেড়ে মায়ের সাথে কথা বলতে এগিয়ে গেল। ইমরান সালাতে মনোযোগ দিল। মায়ের দিকে তাকাতেই চোখ ঝাপটে বুঝিয়ে দিল বাকিটুকু মোনা সামলে নেবে। হাতের প্লেট রেখে ইমরানের সাথেই সালাত আদায় শেষ করেছে। ইফতারের প্লেট এগিয়ে দিলে ইমরান এক পিস ফল নিয়ে বিছানায় শুয়ে পড়ল। মোনা নিচু স্বরে প্রশ্ন রাখল, আপনার কি শরীর বেশি খারাপ? নির্লিপ্ত স্বর, না ঠিক আছে। এত চুপ তো থাকেন না কখনো। এমনি ক্লান্ত। আমরা কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলেছি। আচ্ছা মোনালিসা, তোমরা মা ছেলে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন দেখাচ্ছ? বুঝিয়ে বলবে? কি ভাবছো খোলাখুলি প্রকাশ করো। মাথা নত মোনার। শব্দ গলায় জড়িয়ে যাচ্ছে। কেন এমন অনুভূতি হচ্ছে? কি বলবে মানুষটাকে? ওই ভদ্রলোককে সুন্দর বলাতে উনি কি রাগ করেছেন? এমন প্রশ্ন করা কতটা চাইল্ডিশ আচরণ হবে এতটুকু স্পষ্ট ঠাউর করা যাচ্ছে। মোনার নীরবতা দেখে ইমরান বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। পাশ ফিরে শুয়ে বলল, লাইটটা কষ্ট করে নিভিয়ে দাও। চোখ তুলে মোনা বলল, আমি যে খাবার আনলাম। ঠিক আছে, খেয়ে এরপর নিভিয়ে দিও। দুজনের জন্য এনেছি তো। ইমরান পাশ ফিরে মোনার দিকে তাকিয়ে বলল, দুজন কোথায় পেলে? আবার কি আসবে খেতে? আপনি এবং আমি। এবার ইমরানের গলা একটু রোষ শোনালো। আমি কি বলেছি আমি খাবো? নিচে তো পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল। খেলে সেখান থেকেই খেয়ে আসতাম। উপরে এসে খেতে হবে কেন? আমি খেয়েছি, তুমি খেতে পারোনি, খেয়ে নাও। পুনরায় পাশ ফিরে শুয়ে পড়ল ইমরান। রুমের বাতি নিভিয়ে খাবারের প্লেট টেবিলে রেখে বারান্দায় চলে গেল মোনা। কেন যেন মোনার মন সায় দিচ্ছে ইমরান এসে সবকিছু স্বাভাবিক করে দিবে। তবে আজ মনের ভাবনা সত্যি হয়নি। ইমরান আসেনি। ঘন্টা পেরোলো। মোনার দৃষ্টি অন্তরিক্ষে। কেন মানুষটা হঠাৎ অভিমান করলো? হঠাৎ রুম থেকে ডাক শুনে ছুটে গেল। ইমরান ঘুমো ঘুমো গলায় বলল, ফোন এসেছে তোমার। স্ক্রিনে নামটা জলজল করছে। স্পষ্ট ইংরেজি অক্ষরে লেখা মিস্টার ড্যানিয়েল। মোনা ফোন হাতে নিয়ে বারান্দার দরজা অবধি এসেও ফিরে গিয়ে খাটে বসে জোরে কথা বলল।
ইমরানের ঘুমের রেস ছেড়ে গিয়েছে ফোনের আওয়াজে। মোনার গলার উচ্চস্বরে বাকিটুকু ঘুমও ছুটে গিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা করার সত্ত্বেও কিছু বলছে না মোনাকে। কথা শেষ হতেই বলল, মোনালিসা, আমার মনে হয় তুমি আর শুবে না। তাহলে বাইরে গিয়ে কি গল্প করবে? আমি একটু ঘুমাই, মাইগ্রেনের পেইন বেড়ে গেছে। মোনা চমকে উঠল। ভদ্রতার সহিত কিভাবে রুম থেকে বের করতে হয় তা এই লোকের শব্দগুচ্ছ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। লাইট নিভিয়ে হাতের ফোন সাইলেন্ট করে মোনা ঠায় দাঁড়িয়ে আছে। ইমরান পাশ না ফিরেই বলল, কিছু বলবে? দাঁড়িয়েছো কেন? ভেতরের চাপা কষ্টটা আর পারল না চেপে রাখতে। ছেড়ে দিল অশ্রুধারা, ফুপিয়ে কেঁদে বলল,